আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। আজকে মার্চের 4 তারিখ। এই মার্চ আমাদের মুক্তির কথা বলে, এই মার্চ আমাদের মুক্তির ডাক দিয়েছে। এই মার্চে আমরা আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমরা আমাদের 30 লাখ শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, আমরা ভূখণ্ড পেয়েছি। মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছে, আমরা ভূখণ্ড পেয়েছি। বহু মানুষ আহ, নিজের ঘর ছাড়া হয়েছে, উদ্বাস্তু হয়েছে। কেউ ফিরে এসেছে, কেউ ফিরে আসেনি। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব পুরো মার্চ মাস জুড়েই আহ, এই মুক্তিযুদ্ধের সময়ের যাদের স্মৃতি আছে, সেসব মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে, হাজির করতে, তাদের কথা শুনতে। বর্ষিয়ান মানুষগুলোর অনেক ইতিহাস তারা আমাদের জন্য জানানোর আছে। কেউ কেউ চলে গেছেন, কিন্তু যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন দুর্গা ভট্টাচার্য। তিনি একজন ফর্মার ব্যাংকার, ফিলিপসে কাজ করতেন বাংলাদেশে থাকতে। ওনার জন্ম হয়েছিল 1927 সনে। এখন উনি ফ্লোরিডাতে থাকেন, আমেরিকাতে। কাকু, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আহ, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, মোটামুটি আছে। কাকু, আমি যেটা বলছিলাম, এটা মার্চ মাস। মার্চ মাসটা 1971 সনের মার্চ মাসটার কিছু স্মৃতিচারণ আমাদেরকে করতে পারবেন? মার্চ 1971-এর মার্চ। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। অনেক কিছু, হয়তো কিছু মনে নেই। যেমন 7ই মার্চের সময়টা, তার আগে পরে। হ্যাঁ, 7ই মার্চের বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিল সেটা তো শুনেছিলাম। তো সেই সময় 7ই মার্চ প্রথমে তো টিভি টিভিতে ওটাকে প্রকাশ করতে দেয় নাই। তারপরে পরে ওটা দিয়েছিল, তখন সেটাই তখন আমরা শুনলাম আর কি। ওইটা তো শুরু হয়েছে, মানে প্রথম 1 মার্চ থেকেই বোধহয় শুরু হয়েছে, যখন ঘোষণা করলো যে মানে অ্যাসেম্বলি সেশন যেটা ঢাকায় হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন করলো। সেটা করার পরেই তখন শুরু হয়ে গেল। তখন বোধহয় হোটেল ইয়েতে বাণিজ্যে ওরা কাউন্সিল মিটিং করতেছিল, সেই সময়ই সবাই বেরিয়ে এসে বিক্ষোভ করলো এবং তখন থেকেই কর্মহত্যা শুরু হয়ে গেল। তারপরে এই 7ই মার্চের ভাষণে তো বঙ্গবন্ধু যে ভাষণটা দিল সেটা তো সবাই জানে, সেটা এখন তো আছে, এখন সবাই স্মরণ করে এটা। তো সেই সেই মার্চ মাসে তো আমরা সব সময়ই ছিলাম সেখানে। এখানে মানে উত্তাল সমুদ্র, সবাই বেরিয়ে এসেছিল। তারপরে হরতাল হলো, তারপর হরতাল শেষ হয়ে তারপর বঙ্গবন্ধু দিল যে এখান থেকে আহ, আহ, তখনকার পূর্ব পাকিস্তান মানে থেকে কোনো রেমিটেন্স পশ্চিম পাকিস্তানে যেতে পারবে না। সমস্ত স্থানীয় শাসন প্রশাসন সবকিছুই মানে ওই বঙ্গবন্ধুর কাছে ওরা রিপোর্ট করবে, এই সমস্ত। তারপর এইগুলো যখন এই চলতেছিল তখনই ওই ইয়ে করলো আবার ওটা, কি বলে, প্রস্তাব দিল যে ও আসতেছে এখানে, এসে আলাপ আলোচনা করবে। আসার সময় ইয়ের কাছে গেল, বুট্টুর সঙ্গে দেখা করলো। ওখানে গিয়ে পরামর্শ করলো, বলতে পারে কেউ, কিন্তু এইদিকে মানে পাকিস্তানি সেনাদের মানে দলে দলে পাঠাচ্ছে শুরু করলো, তার বিরুদ্ধে বিক্ষোভ চললো। তারপর সে একান্ত আসলো, মানে এসে তারপরে হয়ে গেলে
আলোচনা শুরু করলো। সেই আলোচনা শুরু চলতে থাকলো। তারপরে এসে বুট্টু এসে জয়েন করলো সেখানে। এই সমস্ত আলাপ আলোচনার পরে দেখা যাচ্ছে যে না, চারিদিক থেকে কথা যা শোনা যাচ্ছে যে একটা কিছু ঘটতে যাচ্ছে। এমনি বলছে যে এটা আলাপ আলোচনা হচ্ছে, এটা সাকসেসফুল, নানা ফর্মুলা চলছে। তারপর কিন্তু শেষ পর্যন্ত তখন আমি ইয়েতে আছি, ওই ফিলিপস হিসাবে চাকরি করি। যেদিন এই শুরু হবে 25শে মার্চ, সেই দিন আমি আসতেছিলাম আমার গাড়িতে করে। আমার সঙ্গে এক বন্ধু ছিল। যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল কাছাকাছি যখন আসলাম, তখন দেখলাম যে ওদের মানে ইয়েদের মানে পাকিস্তানি ওই সেনাপতিদের সবাই ইয়েতে করে জিপে করে যাচ্ছে। পাশে একটা ছেলে যাচ্ছিল, তাকে এক লাঠি দিয়ে ফেলে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন আমরা বন্ধুকে আমি বললাম যে দেখতে পাচ্ছ তো যে এদের এদের তো অ্যাটিটিউড ভালো না, আমার তো মনে হয় না কিছু হবে। এবং সেটাই হলো। আমি বাসায় ফিরলাম। বাসায় এসে আমার ছেলেপেলেদের বললাম যে আজকে রাত্রে বোধহয় কিছু হতে পারে, তোমরা বেরো না। আমার ছেলেরা ওই দুজন ছেলে ছিল, তাহলে জমজ ছেলে, ওরা প্রত্যেকে সকালবেলা বেরিয়ে যেত বেড়াবার জন্য। তো সে গেল না, ওরা আর গেল না। তারপরে ওই রাত্রেই আমরা শব্দ শুনতে পাচ্ছিলাম, নানা রকমের শব্দ হচ্ছে। মানে মনে হচ্ছে কোথাও যেন মানে ইয়েটা গোলাগুলি হচ্ছে এই সমস্ত। কিন্তু কিছু বুঝতে পারিনি কি হয়েছে। তো সকালবেলা দেখলাম যে ইয়েতে টিভিতে এআই গানের এই যে বলছে যে এই মানে যে এই সম্পদ তারা ইয়ে শুরু করেছে যে শেখ মুজিব বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের সঙ্গে, তাকে বন্দি করা হয়েছে। তারপরে এখানে যতদিন ওই কারফিউ জারি, 24 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। এইগুলো আমরা শুনলাম। আমার লোকের সকালবেলা গিয়ে ওই বাইরে থেকে রুটি টুটি আনতো, আমি তাদের মানা করলাম। আমার যে ইয়ে ছিল, আমাদের কাজের লোক যে ছিল, সে গিয়ে গিয়ে কদ্দুর গুলি চলছে। আমি তাকে বললাম যে না যাওয়ার জন্য, কিন্তু গুলি দেখে সে ফিরে আসতো। তারপর তো সেই দিন সারা দিন তো গোলাগুলি গোলাগুলি সমস্ত চলেছে। তারপর এটা হলো 26শে মার্চের কথা। 27শে মার্চে তখন কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য ইয়ে করলো, ওরা রিল্যাক্স করলো কারফিউ। তখন আমরা দেখলাম যে লোকে লোকে ইয়ে করে লোকে মানে এই ছেড়ে চলে যাচ্ছে ইয়ে থেকে, ঢাকা থেকে। মাথার উপর তাদের প্রত্যেকের মাথার উপর কাঁধের উপর বোঝা নিয়ে চলছে একেবারে। আর এইদিকে কতগুলো লোক বেরিয়েছে, তারা শান্তি বাহিনী, তারা বলে যে সবাইকে বলছে শান্ত থাকবার জন্য, কোথাও না যাবার জন্য, কিন্তু কেউ কোনো কথা শুনতেছে না। তারপর আবার সেই দিন 27 তারিখেই আবার ওই ইয়েতে আহ, কি বলে ওখানে হিন্দু ইয়ে পাড়া ছিল, শাঁখারীবাজার ওরা আক্রমণ হলো। সেখান থেকে তারপর পরের দিন আমরা শুনতে পেলাম সেখানে অনেক লোকজন মারা গেছে। তারপর আমরা তারপরের দিনে কিছুক্ষণের জন্য ইয়ে থাকলো, কারফিউ শিথিল করলো। সেই সময় আমরা গেলাম। তখন ইয়ে উইং কমান্ডার বাকি আমাদের ইয়ে ছিল, মানে তখনকার ইস্ট পাকিস্তানের জেনারেল ম্যানেজার ছিল। ওনার ওখানে গেলাম, কি করা যায়। ওনার সঙ্গে আলাপ আলোচনা করে ওরা বলে যে এখন এখন হচ্ছে যে প্রত্যেকে আত্মরক্ষার সময় কাজে আমরা যা বুঝি সেটা যেন করি।
আজ দরকার হলে ইন্ডিয়া চলে যেতে হবে। তারপরে আমি ইয়ে করলাম, এই সমস্ত দেখে তারপর চারিদিকে দেখলাম যে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমরা ঠিক করলাম যে কোথাও যেতে হবে। তখন আমাদের মানে ওকে আমি যেখানে থাকতাম টিকাটুলি, সেখানে এই হলো আমার ওই যে পাশাপাশি যারা লোকজন ছিল তাদের মধ্যে একজন আমাদের ইয়ে অফার করলো যে তাদের দেশ মুন্সিগঞ্জে গোসাইচর, ওখানে চলে যাওয়ার জন্য। ওখানে কোনো কিছু অসুবিধা হবে না, চারিদিকে নদী ঘেরা, এখানে মিলিটারি যাবে না। তখন আমি অফিসের সঙ্গে বন্দোবস্ত করে তারপর এপ্রিলের 1 তারিখ আমরা দুই পরিবার গেলাম। দুজনেই আমরা ওই কাছাকাছি টিকাটুলিতে থাকলাম। তারপরে রওনা দিলাম গোসাইচরে। তো গোসাইচরে এসে তো দেখলাম যে ওখানে কোনো অসুবিধা নেই, শান্ত আছে সবাই। সবাই আমাদের আশ্বাস দিলে কোনো অসুবিধা নেই, আপনার নীরবে থাকেন। আমাদের জন্য একটা বাড়ি খালি ছিল, ওরা মিডল ইস্টে থাকতো, এই খালি বাড়ি দিল। আমরা দুই ফ্যামিলি ওখানে থাকলাম। তারপরে কিছুদিন যেতে যেতে নানা রকমের খবর পাচ্ছি। মানে ইয়ে রেডিওতে খবর পাওয়া যাচ্ছে, বিবিসিতে খবর পাওয়া যাচ্ছে। তো এই অবস্থাতে আমি ভাবলাম যে কি করা যায়, এখানে তো বেশি দিন হয়তো এরা বলছে যে না এখানে খুব নিরাপদ, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, কারণ এখানে লোকাল তো অনেক দালাল আছে, ওরা যারা পাকিস্তানের সাপোর্ট করে। আমরা যেখানে ছিলাম সেখানেই পরে জানতে পেরেছিলাম ওদের যে বড় ভাই আমাদের আশ্রয় দিয়েছে, তার ছোট ভাই একজন টিচার ছিল। পরে বুঝতে পারলাম যে সে মানে পাকিস্তানের দালালি করেছে। তো এখানে থাকাকালেই আমি প্রথমে আমার ভাবলে যে না, আমার এতগুলি লোক এক জায়গাতে থাকা সম্ভব হবে না, উচিত হবে না। তখন আমার দুই ছেলে আর একজন আমার আহ, ইয়ে, ভাই বড় ভাইয়ের ছেলে, এই তিনজনকে নিয়ে আমি রওনা দিলাম বর্ডারে যাওয়ার জন্য। তো সেখান থেকে ওই গেলাম ওই ইয়েতে দাউদকান্দি হয়ে, ওখানে গিয়ে তারপর রিক্সাতে করে চলে পৌঁছে গেলাম ইয়েতে, ওই আহ, আগরতলা না ওইটা সোনাইমুড়া। সোনাইমুড়ে ওখানে চলে গেলাম। ওখান থেকে গিয়ে ওই বর্ডার পর্যন্ত আমাদের দিয়ে দিল, পৌঁছিয়ে দিল। সেখান থেকে সোনামুড়ি, ওখান থেকে গেলাম, গিয়ে আমাদের ছেলে, এই দুই ছেলে আর আমার ভাইয়ের ছেলে, ওই এদের পাঠিয়ে দিলাম আগরতলা। তারপর আমি আবার ফেরত আসলাম। তারপর ফেরত এসে তা আমি চিন্তা করতেছিলাম কি করে আবার যাওয়া যায়। আমার ইয়ে রয়ে গেছে ওই মেয়ে এবং আমার শ্বশুর শাশুড়ি, ওরা চট্টগ্রামে রয়ে গেছে, ওদের কোনো খোঁজ খবর জানি না কি হবে না হবে। তার কাজেই আমি ভাবছিলাম যে একবার আগরতলা আমি নিজে যাব, গিয়ে হয়তো ওখানে রিফিউজির দিকে হয়তো ওদের জানতে পারবো কি হচ্ছে। তো সেই সুযোগ আসলো। ওখান থেকে দেখলাম যে ওই গোসাইচর থেকে একদল লোক যাচ্ছিল আমরা কাছাকাছি, ওদের সঙ্গে করে আমরা কুমিল্লা হয়ে আবার গেলাম, গিয়ে আগরতলা গিয়ে পৌঁছলাম। আগরতলা গিয়ে দেখি যে সাংঘাতিক, ওখানে কলেজ বন্ধ করে রেখেছে ওরা। ওখানে মানে চট্টগ্রামের অনেক রিফিউজি এসে, নাম করা লোক এসেছে, ওদের সঙ্গে আমার দেখার জন্য হলো। জিজ্ঞেস করলাম, ওরা বলে যে একজন উকিলও ছিল, এরা আমার শ্বশুরও উকিল ছিলেন। উনি বললেন যে আমরা যতদূর জানি ওনারা ইয়ে থেকে চট্টগ্রাম শহর থেকে ওরা চলে গেছে, গ্রামের দিকে তারা চলে গেছে, এরপর আর কিছু জানি না। তারপর আমি গেলাম, ওখান থেকে সাব্রুম গেলাম। সাব্রুম হচ্ছে মানে চিটাগাং আর ত্রিপুরার বর্ডার।
সেখানে গিয়ে আবার আমরা আত্মীয় স্বজন কয়েকজনকেও পেলাম। তো ওদের কাছে তো শুনলাম যে নৃশংস কাহিনী যা হয়েছে অনেক কিছু। তো তারা এসে গেছে। তো তাদের কাছেও জানতে পারলাম কি অবস্থা ওখানে। কিন্তু ওদেরকেও তো কোনো খবর টবর আমি পেলাম না ওদের কাছ থেকে। আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মেয়ের এদের কোনো খোঁজ খবর পেলাম না। তারপর তো ওখানে চলে এসে আবার ফেরত আসলাম ইয়েতে, গোসাই চোর আসাটা। তখন আবার তো আসার সময় দেখলাম যেটা বিপদ হয়ে গেছে। মাঝে মধ্যে ওই যে বীজ টিজ ছিল, এগুলো এরা মুক্তি বাহিনী ধ্বংস করেছে। তারপরে আবার যখন পৌঁছলাম গান্ধীর কাছে, ওখানে তখন বিকেলে হয়ে সন্ধ্যার মতো হয়ে গেছে। তখন আর ওইরা আমাদের পার করতে ইয়ে করলো না। ওখানে মানে মিলিটারি যাতায়াত করতেছে। তারপর দিন সকালে উঠে আবার ফেরত আসলাম গোসাই ছেড়ে। তো এই অবস্থায় চললো কিছুদিন, তখন ভাবলাম যে না, এবার চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো কি ওই আমাদের যে আশ্রয় দিয়েছিল তার এই, নাম ছিল কাসেম। সে আমাদের জন্য যথেষ্ট করেছে, তার জন্য আমি মানে চিরদিন তার কথা মনে থাকবে। তো সে করলো কি, আমাদের আহ, নিয়ে ইয়ে যাবে, মানে আমাদের দুই ফ্যামিলিকে, না এর মধ্যে আরেক ফ্যামিলি যুক্ত হলো আমাদের এখানে। তখন আমরা তিনটা ফ্যামিলি হয়ে গেলাম। তখন সেই তিনটা ফ্যামিলি নিয়ে সে আমাদের এই নৌকাতে করে ওই মানে ওই আগর ইয়েতে ত্রিপুরার বর্ডারে নিয়ে যাওয়ার ইয়ে করলো। তো আমরা তখন কিন্তু দাউদকান্দিতে যখন গিয়ে পৌঁছলাম, তখন আমরা দেখলাম যে সমস্যা অবস্থা কই তাই। চারিদিকে লোকজন, আমাদের জিনিসপত্র আছে, আমরা আছি, আমাদের ঘিরে ধরেছে। এরা মনে হচ্ছে লুটপাট করবে, এরকম অবস্থা। তবুও যা হোক ওখানে নানা রকমের কেউ পরে কেউ এগেনস্টই আছে। শেষ পর্যন্ত আমাদের ছেড়ে দিল। আমরা ইয়ে নিলাম, ওই বেবি ট্যাক্সি নিলাম। বেবি ট্যাক্সি করে ইয়েতে বর্ডার দিকে যাব, কিন্তু বেবি ট্যাক্সি কতদূর যাওয়ার পরে সে বলে যে না, সে যাবে না ওখানে, মানে মিলিটারি ঘোরাফেরা করতেছে, আর যেতে পারবে না সে। তো সে এক মহা বিপদ। এখন কি করা যায়? তো ওই কাশেমের আবার ওর আত্মীয় ছিল ওখানে কাছাকাছি, সেখানে আমাদের নিয়ে গেল। নিয়ে আমরা ওখানে এখানে থাকলাম, আবার ফেরত হলাম ইয়েতে, এই গোসাই চড়ে। তো এইভাবে কিছুদিন চলার পর পরে আমরা ভাবলাম যে তার কি করতে। তখন মানে অপেক্ষা করতেছি এই সময় মে মাসের প্রথম দিকে, ডেটটা এক্স্যাক্টলি আমার মনে নেই। এই দিন সকালবেলা আমরা উঠে, সকালবেলা উঠেছি, আমার সব ছোট মেয়ে, এ, এ, তার নাম হচ্ছে শিখা। সে ইয়েতে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল। আমার ওয়াইফ ওকে নিয়ে ওখান থেকে, ওটা একটা বাইরে ছিল বাথরুম। তো সেটাতে গিয়ে ও যখন ফিরে তো হচ্ছে, এই সময় দেখলাম যে মানে চাই যে ঠুকটাক, মানে গুলির শব্দ শুনতে চাই। তো সেখানে একটা একটা ওখানে আমাদের ওদের যেখানে ছিলাম তাদের পরিবারের একজন ছেলে, তাকে জিজ্ঞেস করলাম যে কি শব্দ, মানে গুলির শব্দের মতো মনে হচ্ছে। সে বলে যে না, আমারও তো তাই মনে হচ্ছে। এর ঠিক কয়েক মিনিট পরেই তখন মানে ঝড়ের মতো গুলির শব্দ শোনা শুরু হয়ে গেল। তখন আর কি, তখন তো উপায় নেই, যা সামনে পেয়েছি সেগুলো নিয়ে তারপর আমরা ছুটলাম বাইরে। কিন্তু আমার এক আত্মীয় ছিল, যে আরেকটা পরিবার যেটা তার এই ওই এটা ওনার হেড হেড অফ দ্যাট ফ্যামিলি, উনি ছিলেন যে ডিসেবলড। কাজেই ওনাকে তো নিয়ে যাওয়া ছিল না, ওনার ওয়াইফও ওনাকে ছেড়ে যেতে চাইল না।
তো ওই দুজনকে ফেলে আমরা তখন হাঁটতে লাগলাম। পথে যেতে যেতে মানে ওখানে সাঁকো টাকু এইগুলো পেরিয়ে যেতে মনে হচ্ছিল যে এখানে হচ্ছে সেকুর ভেঙে পড়বে যাবো, লোকে ভিড় করে চলে যাচ্ছে। তো যাই হোক ওকে গিয়ে আমরা নদীর পাড়ে পৌঁছলাম। নদীর পাড়ে পার হবো এই সময় দূর থেকে গানবোট থেকে গোলাগুলি শুরু শুরু হয়েছে। ওই দিকে ওরা এসে এসে গেছে। তারপরে আমরা যাই হোক এই সমস্ততে আমরা আমাদের ওখানে মাঝি পার করে দিল। ওকে আমি টাকা দিতে চাইলাম কিন্তু সে টাকা নিল না। তা আমরা যাই হোক গিয়ে ওখানে ইছামতি বলে জায়গাটার নাম, ওখানে গিয়ে উঠলাম এক বাড়িতে। ওরা আমাদের সবাইকে সাদরে মানে জায়গা দিল। কিন্তু জায়গা দিলে কি হবে, কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। কিন্তু তারপর তাদের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক গ্রুপ বলে যে না থাকতে দাও, আরেক গ্রুপ বলে যে থাকতে দাও না। তারপরে আবার সেই সন্ধ্যার দিকে আমরা আমাদের লাটবহর নিয়ে সবাই মিলে আবার যাত্রা শুরু করলাম। কালিকা নগর বোধহয় ওখানে যে কাজ সব আমাদের সাহায্য করলো ও তাকে যাত্রা কি আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন? হ্যাঁ পায়ে হেঁটে যাচ্ছেন? বুঝলাম না। আপনারা পায়ে হেঁটে যাচ্ছিলেন? হেঁটে? হ্যাঁ সব পায়ে সবাই পায়ে, জি। পায়ে ছাড়া আর কোনো উপায় নেই। তো আমাদের এই সবাই মিলে এই 3 ফ্যামিলি তখন ওই কালিকানগর গিয়ে পৌঁছলাম। গিয়ে তো তারা আমাদের সাথে ইয়ে করলো, জায়গা দিল। আমরা থাকলাম ওখানে কয়েকদিন। ওখানে থাকার পর তারপর ওখানে একজন হিন্দু ভদ্রলোক ব্যবসায়ী ছিল ওখানে কাছাকাছি। তো ও আমাকে ওনার কাছে নিয়ে গেল। কিন্তু এর মধ্যে হলো কি, আমরা তো চলে আসলাম। ওই আমার আত্মীয় যিনি রয়ে গেলেন, ওনার ওয়াইফ শুদ্ধ। পরের দিন ওরা আমার ওনার ছেলে, তো সে দেখতে গেল কি অবস্থা, তো যে দুজনকেই গুলি করে মেরে ফেলেছে। তারপর ওর কোন রকমে ওখানে সমাধি করে তারা ফিরে আসলো। তারপরে আমরা আমাকে নিয়ে কাশেম নিয়ে গেল ইয়েতে, ওই ওই বিজনেসম্যান বলে যে উনি হয়তো একটা কিছু ব্যবস্থা করতে পারবেন পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো আমি গেলাম, আমাকে নিয়ে গিয়ে ওনার সঙ্গে আলাপ আলোচনা করে দিল। তখন সেখানে দেখতেছি যে সৈয়দ নজরুল ইসলামের বক্তৃতা করতেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। বলছে যে আমরা সবাই মানে চেষ্টা করতেছি যত শীঘ্র সম্ভব আমরা ইয়েতে মানে যুদ্ধ শুরু হয়ে যাবে। সবাইকে ধৈর্য ধরবার জন্য বলতেছিল। তারপরে এই ওনার সঙ্গে আলাপ আলোচনা করে যেই ঠিক করলাম আমরা গিয়ে ওখানে উঠবো। সৈয়দ ওখান আশরাফকে থেকে কোথায় দেখলেন? কোন জায়গাটায় হ্যাঁ মিট হলো? সৈয়দ আশরাফ বললেন? নজরুল ইসলাম। ও, নজরুল ইসলাম। ওনার হ্যাঁ সাথে ভাইস কোথায় মিট হলো? উনি ইয়ে দিয়েছিলেন, বেতার ভাষণ দিচ্ছিলেন আর কি। আচ্ছা। এই বেতার ভাষণে ওই কি কি হয়েছে তখন তো মানে ইয়ে হয়ে গেছে অলরেডি। ওই বলে ওদের ইন্টারিম গভর্নমেন্ট হয়ে গেছে ওখানে। সেই সময় বক্তৃতা দিচ্ছে, যে সেটা আমরা ইয়ে অস্থায়ী করলাম। সরকার। হ্যাঁ অস্থায়ী। অস্থায়ী। অস্থায়ী সরকার, অস্থায়ী সরকার। তো ওটা শোনার পরে আমি তো বুঝলাম না যে মানে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন তো চলে যেতে হবে কোনো রকম করে। তো বিজনেসম্যান যে নিয়েছিলেন ওনার নামটা আমি মনে নেই এখন, উনি আমাদের বললেন ডেটটি ফিক্সড হয়ে গেল। তা আমরা ওখান থেকে ওই কালী কালিকানগর থেকে ওই ওনার ওখানে গেলাম। ওটার নাম বোধহয় বেলতলি নাকি এরকম হবে। তো ওখানে কয়েক রাত থাকলাম ওনার ওখানে। তারপর দিন সকালে উনি নৌকা ঠিক করে দিলেন। আমরা 3 পরিবার ওই নৌকায় করে রওনা দিলাম। তারপর ওখান থেকে আমরা গিয়ে পৌঁছলাম ইয়েতে
আমার নামটা ভুলে যাচ্ছি আমি সেই জায়গায়। সেটা হচ্ছে এই, আমার মনে পড়ছে না, নামটা মনে পড়ছে অসুবিধা না। নেই কাকু। টোটাল মানে কতদিন আপনাদের সময় লাগলো এই যে স্টপ ওভার করলেন, আবার গেলেন, আবার স্টপ করলেন, আবার গেলেন, ঠিক এই তো কতদিন? আমরা এপ্রিলে আসলাম ওখানে গোসাইচর। তারপর ওখান থেকে মাঝখানেই ছিলাম, প্রায় মে মাসের প্রথম সপ্তাহের দিকে। মাসখানেকের মধ্যে পরে আপনারা কলকাতা পৌঁছাতে পারলেন? না, কলকাতা তো পৌঁছতে আরো দেরি আছে। তো এখান থেকে ওই ওই ইয়েতে কুমিল্লাতে আমরা গেলাম। ওই ওনার যে বিজনেসম্যান নৌকা ঠিক করে দিল। তো সেখানে গিয়ে দেখি যে সাংঘাতিক অবস্থা। ওখানে অনেক লোক বেরিয়ে। ওখান থেকে আবার আমরা গেলাম ইয়েতে, ওই জেনেন্দ্রনাথ দত্তের কুমিল্লার এই এই কলেজে, কলেজে ওখানে গেলাম। তো ওখান থেকে তারপর আবার দালাল ধরলাম। দালাল ধরে তারপরে আমরা গিয়ে যাত্রা শুরু করলাম এদিকে, ওই ওই আগরতলার দিকে। তো ওখানে তো যাওয়ার পথে আবার এই যে দালাল নিয়েছিল, সেই দালালকে আবার দূর করে দিয়ে আবার আরেক দালাল নিতে হলো। তারপর যখন আমরা প্রায় ইয়েতে কুমিল্লার ওই ঢাকা ট্রাঙ্ক রোডে পৌঁছি, তখন চারিদিকে আবার হইচই, ওই মিলিটারি আসছে করে। তা আমরা আবার দৌড়াদৌড়ি করে লুকিয়ে পড়লাম সবাই। তো ওখান থেকে আমরা আহ, কোনো ওরা যখন চলে গেল তখন রাস্তা পার হয়ে চলে গেলাম। তখন আমাদের বললো যে না, এখন আপনারা নিরাপদ, এই দিকে এই রাস্তার এই পারে ওরা আসবে না। তারপর ওখান থেকে গিয়ে আমরা এই তলায় গিয়ে পৌঁছলাম। তখন আহ রাত হবে তখন। সেখানে আবার ওরা জিনিস করে তখন আমাদের যাইতে দিল। আমরা আগরতলা গিয়ে পৌঁছে, মানে তখন আগরতলার, এটা হলো আগরতলার একটু আগে। তারপরে আমরা ওখানে আগরতলা পৌঁছে একটা হোটেলে উঠলাম রাত্রে। তারপর সেই রাত্রের পরের দিন আমার এক ছিল, আমাদের এক আত্মীয় ছিল ওখানে। ও ওখানে প্রফেসর ছিল, কৃষ্ণ কিশোর চক্রবর্তী। ওই ও ওখানে গিয়ে আমরা আমাদের নিয়ে গেল, আমার সঙ্গে আর দুই পরিবার, ওরা ওদের নিজস্ব পরিচিত জায়গায় চলে গেল। তারপর আমরা ওইখানে ওই কৃষ্ণ কিশোর চক্রবর্তীর ওখানে 3 সপ্তাহ থাকলাম। 3 সপ্তাহ থাকার পরে ওখানে আমার কলকাতাতে আমার এই 3 শালি দিল। ওখানে বড় শালি গীতা চক্রবর্তী, গীতা চক্রবর্তী মানে চক্রবর্তী ছিল কিন্তু তালুকদার, বিয়ে করেছে তালুকদার, ও গীতা তালুকদার। তো সে আমাদের থাকতে দিল। তখন তারপর থেকে তো আমরা ঘুরে ফিরে ওই মানে ওখানে আবার এই বইতে নাম লেখানো, করা না কেন ব্যাপার করে ওখানে ওই বাসাতেই থাকলাম। তারপরে এই থাকাকালে আবার ইয়েতে ওখানে রিফিউজি ক্যাম্প ছিল একটা, সেখানে আমরা গিয়ে আবার রেজিস্ট্রি করলাম। ওখান থেকে ওরা আমাদের খাবার দাবার জন্য জিনিসপত্র, তারপর খাবার দাবার এগুলি দিল। তারপরে ওখান থেকে মাসে মাসে গিয়ে এগুলো আবার কালেকশন করতে হতো, যাতে কোনো রকমের খাবার বাঁচতো আর কি। তো এখানে তারপরে আমরা ওই যেখানে মানে অস্থায়ী সরকার, সেখানে থিয়েটার রোড ওইদিকে গেলাম। তারপর ওখানে আরেকটা জায়গাটা আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ, ওখানেও দেখাশোনা করলাম লোকজনের সঙ্গে, জানতে পারলাম কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত। তো এইভাবে তারপরে তো আমাদের সম্বল হচ্ছে রেডিও, কি হচ্ছে না হচ্ছে রেডিও, তখনও টেলিভিশন চালু হয় নাই। সে বিবিসির সংবাদ, অল ইন্ডিয়া রেডিও, ওখান থেকে যা খবর পাচ্ছি তাই। তো এইভাবে আমাদের চলছে কষ্ট মষ্ট করে। ওদের জায়গাতে
যে ওরা থাকতো বোধহয় 3-4 জন লোক, আমরা গিয়ে পৌঁছলাম। আমাদের আমাদের পরিবারের সঙ্গী তখন প্রায় 9 জন। এই ছোট্ট জায়গাতে কোনো রকমে কাটাতে লাগলাম আর কি, দুঃখ কষ্ট করে। তারপরে তো এই মানে এই ওয়ার প্রোগ্রেস, যা খবর পাচ্ছি সেই খবর আমরা শুনছি। তারপর ডিসেম্বরে এসে শুনলাম যে 3রা ডিসেম্বর ভারতীয় সৈন্যরা আর মুক্তিবাহিনী ওরা বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই যে ইয়াই এখানে স্পিচ শুনলাম, তারপর তো দ্রুত গতিতে চলে চলে গেল চারিদিকে, যে ঘিরে ফেললো ইয়েকে, মুক্তিবাহিনী আর ভারতীয় সৈন্যরা। তারপর 16ই ডিসেম্বর তো ওরা আত্মসমর্পণ করলো। এই আত্মসমর্পণ করার পরে 16ই ডিসেম্বর আমি আর দেরি করলাম না। আমি তো 31শে ডিসেম্বর তখন আগরতলা হয়ে, ওখানে আমার এই যে ওই ভাইয়ের ছেলে যে ছিল, তাকে তাকে রিফিউজি ক্যাম্পে ছিল, তাকে নিয়ে আসলাম। তাকে নিয়ে তখন রওনা হলাম ঢাকার দিকে। তো ঢাকায় এসে পৌঁছলাম, যেখানে আমি থাকতাম ইয়েতে, ওই টিকাটুলি। টিকাটুলিতে। ওখানে ওখানে যে কি তখন দেখলেন, বাসা ঠিক ছিল? বাসা তো ওরা ঠিক ছিল না, আমাদের জিনিসপত্র গুলো বাড়িওয়ালা রেখে দিয়েছিল, জায়গা থাকার জায়গায় ছিল না। কিন্তু আমাদের ওখানে থাকতে দিল, আমাকে আমার ভাইয়ের ছেলেকে খাওয়ালো দাওয়ালো, আপ্যায়ন করলো খুব ভালো। আমার লাইব্রেরি ছিল, লাইব্রেরির দেখলাম যে আপনি কি সব আপনার শেলফ। ফ্যামিলিকে রেখে আসলেন কলকাতা, নাকি আপনি একলা আসলেন? হ্যাঁ, আপনার ফ্যামিলি কোথায় ছিল, আপনার ছেলে মেয়ে? ফ্যামিলি তো আমার কলকাতায় ছিল, আমি একাই এসেছি। ও, ফ্যামিলিকে রেখে আপনি তারপরে একলা হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, হ্যাঁ, গেলেন? আসলাম। তো কারণ আগে তো এখানে দেখতে হবে কি অবস্থা, চাকরি বাকরি অবস্থা কি, এগুলো দেখতে হবে। সে কাজে আগে আমি একাই আসলাম। তারপরে ওখানে আসার পরে তারপর তো সবাই, তখন তো বেঁচে, তখন তো কোনো অসুবিধা নেই। তারপর ওখানে ওই বাড়িওয়ালার আমি জানতাম, ইয়েতে গেলাম, আমার ফিলিপসের ওখানে। তখন ওরা সবাই আমাকে সাদরে ইয়ে করলো। তারপরে দেখলাম চাকরি টাকরি তো ঠিকঠাক, কিন্তু সব আনসেটেলড অবস্থায় আছে। তবুও আমি জয়েন করলাম। তো আমি যে জায়গায় ছিলাম সেখানে আরেকজন লোক এসে গেছে, তো আমি ওর অধীনে হয়ে গেলাম। তো যাই হোক, এভাবে চলতে থাকলো। তারপরে তো মানে যখন রেগুলারাইজ হয়ে গেলাম, তখন আমি আবার ইয়ে দিয়ে ফেলে আমার ভাইয়ের ছেলেকে পাঠিয়ে দিলাম আমার গ্রামে, আমিরাবাদ। ওখানে ওরা কেমন আছে, ওখানে তো ওরা একটা বড় পরিবার। তো ওখানে ওখানে পাঠিয়ে দিলাম, বলে তোমরা দেখো এটা কি অবস্থায় আছে না আছে। আর আমি ইতিমধ্যে আবার ফিরলাম কলকাতায়। কলকাতায় ফেরার পর তারপর আমাদের ওখানে থেকে আবার রওনা হয়ে গেলাম, মানে ফ্যামিলি সমস্ত পরিবার নিয়ে। সেটা তখন তো আর অন্য ইতে যেতে পারছে না, রোডে রেলে ইয়ে হয়ে বনগাঁ হয়ে ওখান থেকে মানে সীমান্ত পার হয়ে খুলনা হয়ে তারপরে এই বাই স্টিমার ঢাকায় এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের মানে কাহিনীর সংক্ষিপ্ত সার। অনেক ধন্যবাদ কাকু। আপনি অনেক লম্বা করে অনেকটা সময় ধরে আমাকে বললেন। আমি আমি আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো 71-এর মার্চের সময়টা বললেন, তারপরে যে আপনি যে এখন এবং পরবর্তী 54 বছরে আপনার একটা অনুভূতি আমাদেরকে বলেন, যে বাংলাদেশটাকে কেমন দেখেছিলেন 71 সালে, কেমন ভেবেছিলেন, আর এখন কি ভাবছেন, এখন কেমন দেখছেন? বঙ্গবন্ধু যখন ফেরত আসলেন,
10ই জানুয়ারি, তখন আমি ওখানে ছিলাম। ওনার ওনাকে তো নিয়ে আসলো ইয়ে থেকে, এই লন্ডন থেকে। ওরা ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে ফ্লাইট দিয়েছিল। তো ওনাকে সেই যে অভূতপূর্ব ব্যাপার। তখন ওনার বক্তৃতাও শুনলাম। মানুষের মনে অনেক আশা জাগলো, নতুন দিন আসছে। তখন ইন্ডিয়ানদের বন্ধু বন্ধু বলতো সবাই, ইন্ডিয়ান আর্মির করে। তো কিন্তু অল্প দিন পরেই এই অবস্থার পরিবর্তন হলো। তখন নানা রকমের গুজব ছড়াতে শুরু করলো। মানে মানে এই স্বাধীনতা বিরোধী লোকগুলো আগে, এই আমার বাড়িওয়ালা আগে যেরকম দেখলাম যে অন্যরকম অন্য শুরু কথা বলছে। বলছে ইন্ডিয়া তো মিলিটারি এখন হয়তো ঠিক আছে, কিন্তু তাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ। যে আমাদের সম্পর্ক রাখতে হবে ইয়ের সঙ্গে, মানে আমেরিকার সঙ্গে সম্পর্ক। এর মধ্যে এক ঘটনা ঘটলো ইয়ে হলো, ওই আমেরিকান এম্বাসির সামনে, মানে এখানে তখনকার দিনে ছাত্র ইউনিয়নে বিক্ষোভ টিক্ষোভ করলো। এই বিক্ষোভ করতে গিয়ে গুলি চালানো হলো, তার ফলে একজন ছাত্র নিহত হলো। এই নিয়ে তখন আবার হইচই হচ্ছে। তো মানে এইটাতে একটা দেখা যায় বেসুরো ব্যাপার শুরু হয়ে গেল। তারপরে ইয়েতে আগে যেমন আহ, এই যারা মুক্তিযুদ্ধে ছিল তাদের মধ্যে দেখা গেল জাসদ নাম দিয়ে আরেক দল শুরু হয়ে গেল। তো সেই জাসদ মধ্যেও দেখা যাচ্ছে নানা রকমের বিভাজন। তারপরে এই এর ফলে দেখা যাচ্ছে চারিদিকে কিছুটা মানে সমস্যা, বঙ্গবন্ধুর ম্যানেজমেন্টের সমস্যা আমি দেখলাম। যে এদের যে জাসদ এরা মুক্তিযুদ্ধ ইয়ে হলে যোদ্ধা হলেও দেখা গেল এরা ভারত বিরোধী একটা ট্রেন্ড তাদের আছে। তখন ওরা দেখা যাচ্ছে মানে মানে ইন্ডিয়ান আর্মির রোলকে ডাউন প্লে করতে চাচ্ছিল। আর মানে মুক্তিযোদ্ধাদের কে প্রমিনেন্ট করে দেখানোর চেষ্টা চলছিল। সে যাই হোক, কিন্তু এভাবে চলতেছিল। কিন্তু শেষ পর্যন্ত ওখানে ভাসানি তখন অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গেল। আর একটা আন্দোলন শুরু করলো। তারপর ওখানে যে ওদের একটা ছিল মুখপাত্র, বলে যাচ্ছে সেটা, সেখানে নানা রকমের গুজব। ওখানে হেডিং দিল যে 1 লক্ষ মুক্তিযোদ্ধা আহ, খুন করা হবে, এই ধরনের নানা রকমের। তার সেটাকে বঙ্গবন্ধু ব্যান করে দিল। আবার এইটা বলে আবার আরেকটা নাম দিয়ে করলো। তো মোটামুটি একটা অপোজিশন চলতে থাকলো। এটা ওখান থেকেই অপোজিশন শুরু। তারপরে তো এসে করলো, মানে এইগুলোকে সামলাবার জন্য ওখানে যারা যারা ছিল বামপন্থী ছিল, ওরা করলো যে ওই মানে এক পার্টি গভর্নমেন্ট করা। সেই করতে গিয়ে সমস্ত রাজনৈতিক দল টল তো বন্ধ হয়ে গেল। তারপরে এই যে একদলীয় রাষ্ট্র স্থাপন হলো। বাকশাল। বা এইটাতে আবার অনেকে পক্ষে, আবার অনেক বিপক্ষে। তাতে আওয়ামী লীগের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। তো এই যখন অবস্থা চলছে তখন একটা মনে হচ্ছিল সামথিং ইজ গোয়িং অন।
এক সময় আমি আমি তো ধানমন্ডিতে থাকতাম, ধানমন্ডি 25 নম্বর রোডে। ওখান থেকে আমি এক বাসা বদলাবো ভাবছিলাম। তো ওইদিকে 32 নম্বরের দিকে আমি ঘোরাঘুরি করছিলাম। আমার এক মানে কলিগ আছে, তখন আমাকে বলে একে দিয়ে কি করছো? আমি বলছি বাসা খুঁজতেছি। বলে সাবধান সাবধান, এইদিকে এসো না, কখন গোলাগুলি চলবে বলা যায় না। তারপরেই তার অল্প দিন পরেই তো হলো ও 15ই আগস্ট। এই 15ই আগস্টের সকালবেলা তখন তো আমরা মানে খুব ভোরে আরো প্রচন্ড করে গোলাগুলি শুরু হচ্ছে। আমার ছেলেমেয়েরা সবাই তো আতঙ্কিত, কি ব্যাপার হলো। সেরা বলে যে মানে অনেকে বলতে, তারা বলতেছিল এরা কোনো দুষ্কৃতিকারী খাবার। আমি বলি যে না, যেখানে গোলাগুলি হচ্ছে সেটা মনে হচ্ছে 32 নম্বরের দিকে। এবং আমি তখন তাদের গল্পটা বললাম যে এরা আমার কলিগরা যখন এই কথা বলে তখন বোঝা যাচ্ছে যে সামথিং ওয়াজ গোয়িং অন। এবং যেটা একটা চক্রের মধ্যে জানাশোনার, অথচ ওর মানে বঙ্গবন্ধু এই ব্যাপারে কিছুই জানতে পারতো না। তারপর তো যা হওয়ার হবে। তারপরে আমরা রেডিও খুললাম, রেডিও খুলে দেখি যে তখন কি বলে, ডালিম ডালিম প্রচার করতেছে। আমি মেজর ডালিম বলছি খুনি মুজিবকে খুন করা হয়েছে। তখনই তার সবকিছু কনফার্ম হয়ে গেল। এখানেই তখন রাজনীতির ওলট পালট হয়ে গেল। তারপরে তো মোস্তাক মোশে তখন শাসনে প্রেসিডেন্ট হলো। সে তারপরে তো আরো অনেক ব্যাপার। এরপরে মোস্তাককে সরালো, মোস্তাক সরানোর পরে সায়েমকে টেম্পোরারি ই করলো, প্রেসিডেন্ট করলো। তারপরে আসলো জিয়াউর রহমান, তারপরে আসলো, তারপরে এরশাদ, তারপরে আচ্ছা কাকু, তারপরে তো আমরা জানি রাজনৈতিক প্রেক্ষাপট। আমি জানতে চাইছি যে আপনি তো এই পুরো সময়টাকে পর্যবেক্ষণ করলেন। আপনার কাছে কি মনে হয় এই যে বাংলাদেশটা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমি আর বেশিক্ষণ আপনাকে আটকে রাখবো না, অল্প কথায় আপনার আপনার অনুভূতিটা কি, আপনার কি মনে হয়? অনুভূতিটা খুবই খারাপ। মানে এটা মুক্তিযুদ্ধের যেই আদর্শ নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ, তার একটা সুন্দর কনস্টিটিউশন দিয়েছিল। কিন্তু সেই কনস্টিটিউশন তো ছারখার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষতার জায়গায় এসে গেছে। আবার মানে কি বলবো, ধর্মীয় শাসন। তা এর ফলে সমস্ত প্রেক্ষাপট বদলে গেছে। তাতে হিন্দুরাই খুব বেশি এফেক্টেড হয়েছে। যার ফলে হিন্দুরা তখন মানে বাংলাদেশে চলে যেত। কিন্তু আমরা যাইনি, আমরা ছিলাম। কিন্তু এটা বুঝতে পারলাম যে আমি তো আমার অনেক সুযোগ হয়েছিল। আমি তখন মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ হয়ে গেলাম। সেই যে কি হয়েছে, কিন্তু হলে কি হবে, সেখানে আবার সেখানেও মানে যেহেতু আমি হিন্দু, সেই জন্য নানা রকম এই চক্রান্ত চলছিল। এবং ওরা আমার যারা ফরেনাররা, তারাও চেষ্টা করছিল কি সাহায্য, কিন্তু তারা পারে নাই। শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে বিদায় নিতে হলো। কিন্তু তবুও আমি ছাড়িনি বাংলাদেশ। আমার ছেলেরা ছেড়ে গেছে, কেউ আসলো ইয়েতে আমেরিকায়, কেউ গেল ইন্ডিয়াতে। এইভাবে মানে আমরা এখন শেষ পর্যন্ত আমিও চলে আসলাম আমেরিকাতে। এরপর থেকে তো মানে মানে বাংলাদেশের যে আদর্শ, সেই আদর্শ থেকে তারা সবাই সরে এসেছে। এবং এখন সে আর সেই বাংলাদেশ আর নাই। এটা হচ্ছে তো অন্য ধরনের বাংলাদেশ, যেখানে আদর্শগুলো
মৃত্যু হয়ে গেছে অলরেডি, এবং সেই ধারাই এখন চলছে, এবং তার সঙ্গে জড়িত হয়েছে বিদেশি ষড়যন্ত্র। কাজে এটা খুবই দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতগুলি লোক মারা গেল, এত দুঃখ কষ্ট গ্লানি, দেশ ছাড়া স্বজন ছাড়া এত লোক মারা গেল, কেউ না খেয়ে মারা গেল, কেউ গুলিতে মারা গেল, বাড়ি ঘর ধ্বংস হলো। কিন্তু এসব সমস্ত এখন মনে হচ্ছে যেন এগুলো মানে কোনো কাজ হয়নি। তো ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ প্রজন্মই বলতে পারবে, কিন্তু এখনকার প্রজন্মের যে মনোভাব সেটা তো মোটেই অনুকূল নয়, এটাই আমি দেখতে পাচ্ছি আর কি। আহ, অনেক অনেক ধন্যবাদ কাকু, আপনার এতখানি সময় আমাকে দিলেন, আপনার স্মৃতিচারণ করলেন। আমি আমি একদম নিশ্চিত যে আমার যারা দর্শক শ্রোতা যারা শুনবে তারা নিশ্চয়ই খুবই উম, ভালো লাগবে এবং অনেক কিছু জানার চেষ্টা করবে। আসলে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে এই দেশটা তৈরি হয়েছিল এবং সেই সময়টাতে আপনাদের যে সময়টা পার করেছেন, যে কঠিন সময় পাড়ি দিয়ে একটা নতুন দেশের একটা নতুন স্বপ্ন নিয়ে যেভাবে দেশটা শুরু হয়েছিল সেটা বোধহয় আমরা রক্ষাও করতে পারছি কিনা আমি জানি না। আম, আপনার দীর্ঘায়ু কামনা করি। কাকু, আপনি ভালো থাকবেন। আপনি সময় দিয়েছেন। আমার চ্যানেলের নাম দৃষ্টিকোণ ৭১, আমাদের চ্যানেল, এবং আমার জন্য আপনি আশীর্বাদ করবেন। আপনার জন্য শুভকামনা জানাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা কিন্তু এইগুলো হচ্ছে অনেক কথা আছে, হয়তো অনেক কথাই বলতে পারলাম না, অনেক কথাই হয়তো বাকি রয়ে গেছে, কিন্তু সময় তো সংক্ষেপ। তবুও আশা করব যদি, কিন্তু কথা হচ্ছে যে চারিদিকে যে অবস্থা চলছে, আমরা ভাবছিলাম 21 শতাব্দীতে এসে অন্যরকম দেখবো, সেই শতাব্দীটাই তো এখন নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ, এখন তো জানি না এই ইরানকে নিয়ে কোথায় গিয়ে আমরা পৌঁছবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাকু, আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। নমস্কার। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।